দেখো 9.2 ত্রিকোণমিতিক অনুপাতের দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের, তাই না? আমরা 9.1 এ যত কাজগুলো করছি সবগুলা কাজ করছি কার জন্য? থিটার জন্য, থিটা কোণের রেসপেক্টে। আমরা জানি ত্রিকোণমিতিক ফাংশনের চলককে থিটা, তাই না? এই যে sin থিটা, এই চলক হচ্ছে থিটা। এখন দেখো এই যে আমি 8 থেকে ম্যাথগুলো শুরু হবে, আমি সবগুলা ম্যাথ তুলিনি কারণ আমার একটু পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত বোঝাইতে জায়গা লাগবে, হ্যাঁ? এখানে দেখো 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। মাইনাস প্লাস ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে দেখো cot এর সাথে থিটা দেওয়া আছে 60 60। তার মানে কি এখন আর চলকের মান থিটা নেই, এখন চলকের মান ফিক্সড কত? 60 ডিগ্রি। এইটার মান বসিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে এখানে আসলে কি বলছে। তার মানে আমি থিটাকে কোথা থেকে পাইছিলাম? থিটাকে পাইছিলাম হচ্ছে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত sin থিটা cos থিটা tan থিটা। তো এই যে এই থিটা কোণের সাপেক্ষে বাহুর অনুপাত পাচ্ছিলাম, তাই না? থিটা কোণের সাপেক্ষে বাহুর অনুপাত পাচ্ছিলাম। আচ্ছা ভালো কথা, থিটা কোণের সাপেক্ষে। তাহলে থিটা যত বড় হয় দেখো এই যে এটার থেকে এখানে থিটা বড়, দেখো অনুপাত চেঞ্জ হয়ে গেছে, লম্ব এবং ভূমির অনুপাত চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই থিটার সাপেক্ষে লম্ব এবং ভূমি, থিটা যেহেতু চলক, থিটার মান পরিবর্তনশীল। এখন এই থিটার মানগুলো জানতে হবে। তুমি ক্যালকুলেটর ব্যবহার করলে sin cos tan সবগুলা থিটার মানে জানতে পারবা। তুমি sin 0 ডিগ্রি, sin 1 ডিগ্রি, sin 2 ডিগ্রি, sin 2.5 ডিগ্রি, sin 2.05 ডিগ্রি তো শেষ টাইম। এইভাবে তুমি সারা জীবন চাইলে শুধু sin এর ডিগ্রির মানই বের করতে পারো। অনুরূপভাবে cos tan, সাপোজ তোমার মন চাইছে tan 70 ডিগ্রি, এই মানগুলো বের করা লাগতে পারে এবং এই মানগুলো লাগতেও পারে। দশম চ্যাপ্টারে এই মানগুলো লাগতেও পারে, 70 ডিগ্রির মানও লাগতে পারে, 75 ডিগ্রির মানও লাগতে পারে, এরকম মানগুলো লাগবে। এত সব মানের মধ্যে আমরা বেশ কয়েকটা মান হচ্ছে একটু মুখস্থ করব। এগুলা প্রমাণ আমি দেখাইছি না যে মানগুলা কিভাবে আসছে। এটা প্রমাণ দেখানোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মুখস্থ করা, একদম মুখস্থ, কোনো কথা নাই। ক্যালকুলেটরে যতই বসানো যায়। তাহলে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়েকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবো। কিন্তু মজার কথা হচ্ছে তোমার এতগুলো মুখস্থ করা লাগবে না। তো দেখো মাত্র একটা মুখস্থ করলে সবগুলো হয়ে যায়। তারপর আমি সাজেস্ট করব 3টা মুখস্থ করা। একটা মুখস্থ করলে কিভাবে সবগুলো হয় দেখো। এটা যারা মুখস্থ করতে চাও না আমার তাদের উপরে মেজাজ গরম হয়ে যায়। কারণ হচ্ছে তুমি ত্রিকোণমিতি পড়বো, বলতেছি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে 9 কেবল শুরু হইলে ইন্টারমিডিয়েটে এমন কোনো চ্যাপ্টার পাবা না যেখানে ত্রিকোণমিতি নাই। তুমি এই কয়েকটা মান মনে রাখতে পারবা না, তুমি ক্যালকুলেটর টিপতে হইবা। তুমি সায়েন্স করতে আইছো, খালি ভাগো সায়েন্স থেকে। বুঝতে পারছি? কিছু কিছু জিনিস আছে তোমার মনে করো যে লজিক দেওয়া হয় না। আমি মান বের করে দেখাইছি, অনলাইনে যদিও দেখাই নাই, তোমাদের অফলাইনে যে sin 30 ডিগ্রির মান কিভাবে আসলো, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কিভাবে আসলো সবগুলো দেখাইছি। কিন্তু তারপরেও তোমার কি রাখতে হবে? মনে রাখতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করে যায়, তারপরেও তোমার কি করতে হবে? মনে রাখতে হবে। ডিইউতে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে অ্যাডমিশনে? নাই। এখন তুমি ভাবতেছ আমি করে 9 10 আমি ডিইউ এর চিন্তা করে লাভ কি? তুমি যাবা না সামনে, এইটাই তো তোমার প্র্যাকটিস থেকে যাবে। এবার দেখো, তুমি যদি শুধু মনে যোগ দিয়ে sin থিটার মানটা মনে রাখো sin, তাহলে বাকি সবগুলো হয়ে যায়। তাহলে sin 0 কত? 0। sin 0 কত? 0। sin 30 কত? হাফ। sin 45 কত? 1/√2। sin 60 কত? √3/2। sin 90 কত? 1। তুমি যদি sin এর মান মনে রাখো, টেকনিক দিতেছি আগে হইলো ব্যস্ত হয়ে না। সাইন একটা মনে রাখা মানে কজ একটা হয়ে যাওয়া। কারণ উপরে দেখো তো আমি কি লিখে রাখছি, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সাইন কোণের পূরক কোণ হচ্ছে কজ। আমি যখন বলি যে সাইন এর সহযোগী হিসেবে কোসাইন আসছে, আমি ফার্স্ট ক্লাসে বলছি যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমি নিয়ে আসলাম তখন বললাম যে সাইন এর সহযোগী হিসেবে আসছে কোসাইন, সাইন এর বিপরীত অনুপাত কসেক, কিন্তু সাইন এর সহযোগী কোসাইন, কোসাইনকে আমরা সংক্ষেপে কি বলতেছি? কজ বলতেছি। তাহলে পূরক কোণের সাথে সাইনের সাথে কজের পূরক কোণের সম্পর্ক একটু পরেই আমি বুঝাবো। এই বক্সটা একটু দেখে নাও, একটু পরে আমি পূরক কোণের অনুপাত বুঝাবো, এরপরে ম্যাথে ঢুকে যাব, কারণ এইগুলো আলোচনার থেকে আমি ম্যাথ ডিটেইলস করাবো। ঠিক আছে?
কারণ এই বেসিক বা উৎপত্তি বা গল্প এগুলো নিয়ে আলাদা ক্লাস দেওয়া যায়। এবার cos 0 ডিগ্রি, যেহেতু সাইনের পূরক কোণ হচ্ছে cos, সুতরাং এইগুলা জাস্ট উল্টাই যাবে। cos 0 ডিগ্রির মান হয়ে যাবে 1, cos 30 ডিগ্রির মান হয়ে যাবে √3/2, cos 45 ডিগ্রির মান হয়ে যাবে, এটা মাঝখানে আছে 1/√2, cos 30 ডিগ্রির মান হবে হাফ, 90 ডিগ্রির মান হবে 0। তাহলে দেখো 0, হাফ, 1/√2, √3/2, 1, আর এখানে 1, √3/2, 1/√2, 1/2 এবং 0 হইল। এখন sin থিটা এবং cos থিটা জেনে যাওয়া মানে কি? সাইনের বিপরীতকে cosec, এই যে সাইনের বিপরীতকে sin ইকুয়াল টু কত? সাইনের বিপরীতকে cosec থিটা, এটার মানও আমি জানি। cos এর বিপরীতকে sec থিটা, তার মানে sec থিটার মানও আমি জানি। এখানে tan থিটা লেখার আগে আমি একটু ডেমো দেখাচ্ছি। তুমি cosec কত ডিগ্রির মান জানতে চাও? cosec 60 ডিগ্রির মান জানতে চাও, তাহলে cosec 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান কত পাইছি? √3/2, এটার বিপরীত ইকুয়াল টু 2/√3। তুমি sec 45 ডিগ্রির মান জানতে চাও, তাহলে sec 45 ডিগ্রি ইকুয়াল টু, তখন চিন্তা করব sec কার বিপরীত? cos এর বিপরীত, cos 45 1/√2, তাহলে sec 45 ইকুয়াল টু শুধুমাত্র √2। একটা জায়গায় সমস্যা আছে, সব ঠিক আছে, একদম ক্লিয়ার। এবার আসো এই যে এই কয়েকটা নিয়ে কাজ করি, এই কয়েকটা একটু মনে রাখো, বুঝো। 1 নাম্বার cosec 0 ডিগ্রি, এটার মান বের করব, এবং cosec 90 ডিগ্রি, এটার মান একটু বের করি। cosec 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি বুঝো। cosec কার বিপরীত? সাইনের বিপরীত। cosec কার বিপরীত? সাইনের বিপরীত। sin 0 ডিগ্রির মান কত? 0, তাহলে cosec 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। কেন হলো? এইটার একটা ব্যাখ্যা, খুব সুন্দর একটা ব্যাখ্যা তোমার দরকার, যাতে মন স্যাটিসফাইড হয় যে cosec 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত কেন হলো, এটার ব্যাখ্যাটা লাগবে। এবং cosec 90 ডিগ্রি, sin 90 এর মান কত? 1, 1 এর উল্টাইলে কি হবে? 1 ই হবে, কারণ 1 এর নিচে মনে মনে কত আছে? 1 আছে, তাহলে cosec 90 ডিগ্রির মান কিন্তু 1 ই হবে। তাহলে আমি কি দেখলাম? 0 কে যদি উল্টাই দাও, 0 কে উল্টাই দিলে কি পাই? অসংজ্ঞায়িত। তাহলে এই যে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, তাহলে আমি যদি লিখি sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, তাহলে 0 কে উল্টাইলে আমি এখানেও কি পাবো? অসংজ্ঞায়িত পাবো না? এখন আসো অসংজ্ঞায়িতটা কিভাবে পাই? অসংজ্ঞায়িতটা কিভাবে পাই একটু খেয়াল করো। তাহলে 1 কে উল্টাইলে 1, সমস্যা নাই। হাফ কে উল্টাইলে 2, কারণ নিচে 1 লেখার দরকার নাই। 2/√3/2 কে উল্টাইলে 2/√3। প্রবলেম হচ্ছে 0 কে উল্টাইলে কেন ঘটনাটা ঘটবে। তাহলে একটু তাকাই 0 এর ঘটনাটা কি। আচ্ছা, একটু তাকাই, এখানে নিচে কোন পর্যন্ত দেখা যায় একটা বিষয়, হ্যাঁ দেখা যাবে, একটু তাকাই। দেখো তো, আমি যদি বলি যে 50 কে 10 দ্বারা ভাগ করো, তুমি কত পাবা? 5 পাবা। আমি যদি বলি যে 15 কে 3 দ্বারা ভাগ করো, তুমি কত পাবা? 5 পাবা। আমি যদি বলি যে তোমাকে, আচ্ছা এই দুইটাই থাকবে, আমি যদি বলি তোমাকে 0 কে 5 দ্বারা ভাগ করো, তাহলে তুমি কত পাবা? বুঝলা? এইটার অ্যানসার কিন্তু তুমি দিতে পারতেছ না, একটু বিপরীত ভাবে চিন্তা করো। 10 এর সাথে কত গুণ করলে 50 হয়? 10 এর সাথে 5 গুণ করলে 50 হয়। কি সুন্দর একটা অ্যানসার পেলাম। নিচে 3 আছে, 3 এর সাথে কত গুণ করলে 15 হয়? 5, ওইটাই তো ভাগফল ছিল। তার মানে যেটা ভাগফল সেটার সাথে গুণ করলে আগের সংখ্যাটা পাবো। আমার 50 কে 10 দ্বারা ভাগ করে কত পাইছি? 5। তো ভাগফলের সাথে আমি ভাজক যখন গুণ করছি তখন আমি ভাজ্য পাবো, এটাই নিয়ম। কিন্তু দেখো উপরে আমার 0, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 0 পাওয়া যায়? 5 এর সাথে কত গুণ করলে 0 পাওয়া যায়? 0, কারণ কোনো কিছুকে যদি 0 দ্বারা গুণ করি 0ই হয়। অনেক বড় একটা সংখ্যা, x এর সাথে যদি 0 গুণ করি কত হবে? 0, y এর সাথে 0 গুণ করলে কত হবে? 0। 0 এমন একটা সংখ্যা, সে যার সাথে গুণ হবে তাকে কি করে দিবে? 0 করে দিচ্ছে কিনা? 0 এমন একটা সংখ্যা যার সাথে গুণ হবে তাকেই 0 করে দিবে। তাহলে লবে দেখো 0, হরে কত আছে? কোন একটা রাশি আছে, এটার ভাগফল কত হচ্ছে? 0। এখন আসো লবে যদি থাকে 5, হরে যদি থাকে 0, তাইলে বলো 0 এর সাথে কত গুণ করলে 5 হবে?
জিরোর সাথে তুমি যাকেই গুণ করবা সে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আমার লাগবে কি 5। এখন জিরোর সাথে যদি 5 গুণ করো আমি গুণফল পাই 0। জিরোর সাথে যদি তুমি 10 কোটি গুণ করো গুণফল পাচ্ছি 0। এই 5 কখনো আমি পাবো, এই 5 কখনোই আমি পাবো না। এই জন্য এটার অ্যানসার হচ্ছে অসংজ্ঞায়িত। এটার অ্যানসার কি, অসংজ্ঞায়িত। বোঝাইতে পারছো অসংজ্ঞায়িত কখন হয়? তার মানে যখন লব 0 হয়, ঘরে কিছু একটা থাকে, সেটার অ্যানসার পাওয়া যায়, সেটা সংজ্ঞায়িত, সেটার অ্যানসার কত, 0। কিন্তু যখন লবে কোনো কিছু থাকে কিন্তু হরে থাকে 0, হরে যদি 0 হয় তাহলে সেটার অ্যানসার আমরা পাই না, এই জন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তাহলে এই যে এখানে 0 আছে মানে কি, এটা লব 0, হরে কিছু না কিছু ছিল, হরে কিছু না কিছু ছিল। এই যে অসংজ্ঞায়িত লিখছি, এই অসংজ্ঞায়িত এমনি লিখি নাই। এই যে এখানে sin 0, হরে মনে করো কিছু না কিছু হয় x ছিল, যখন এটাকে উল্টাইছি তখন x বাই 0 হয়ে গেছে। আবার এই যে cos 90, তার মানে কি এখানে হরে কিছু না কিছু ছিল, কিছু না কিছু ছিল, যখন একে উল্টাইছে তখন x বাই 0 হয়ে গেছে। তার মানে 0 যখন নিচে এসে যায়, 0 যখন হরে আসে তখন তাকে কি বলা যায়, অসংজ্ঞায়িত। তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 এই ফরম্যাটকে কি ফরম্যাট বলা হয়, অসংজ্ঞায়িত। 0 ডিভাইডেড বাই সামথিং এই ফরম্যাটকে কি বলা হয়, 0। তার মানে লব 0 হইলে 0, লব 0 হইলে 0, হর 0 হইলে অসংজ্ঞায়িত। দুইটাই 0 হইলে, দুইটাই 0 হইলে লব 0 হর 0, লব 0 হর 0, বলো দুইটাই 0 হইলে 1 হওয়ার কথা না, লব 0 হর 0, x ডিভাইডেড বাই x কত হয়, 1 হয়, তাহলে এখানে 1 হওয়ার কথা না। এটা যদি 1 তুমি মাইনা নাও তাহলে তোমার পকেটেও 0 টাকা, আমার পকেটেও 0 টাকা। আমি যদি বলি দাও 1 টাকা, দিতে পারবা, পারবা দিতে? তাহলে এই 0 কে 0 দ্বারা ভাগ করলে 1 হবে, 0 কে 0 দ্বারা ভাগ করলে এটাকে বলা হয় অনির্ণেয়। এটা কিন্তু অসংজ্ঞায়িত না, এটা অনির্ণেয়, এটাকে নির্ণয় করা যায় না। কোন কনসেপ্টে অনির্ণেয়, কোন কনসেপ্টে অনির্ণেয়? দেখো 0 ডিভাইডেড বাই 0 আছে, নিচে কি দেখা যায় কিনা, হ্যাঁ 0 ডিভাইডেড বাই 0 কোন কনসেপ্টে অনির্ণেয়? দেখো 0 এর সাথে আমি 1 গুণ করলে 0 পাবো, 0 এর সাথে আমি 2 গুণ করলে উপরে 0 পাবো, 0 এর সাথে আমি 3 গুণ করলেও 0 পাবো, 0 এর সাথে আমি ইনফিনিটি মানে যে কোনো একটা সংখ্যা গুণ করলেই 0 পাবো। তার মানে আমি নির্ণয় করে শেষ করতে পারতেছি না, যা দ্বারা গুণ করব তাই দ্বারাই সেম রেজাল্ট পাবো। 0 কে যা দ্বারা গুণ করব তা দ্বারাই 0ই পাবো। এই জন্য এটাকে বলা হয় অনির্ণেয়। এটাকে কি বলা হয়, অনির্ণেয়। 0 বাই 0 অনির্ণেয়, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি বাই ইনফিনিটি অনির্ণেয়, ইনফিনিটি বাই ইনফিনিটি অনির্ণেয়। শুধুমাত্র হরে 0 থাকলে সেটা হয়ে যাবে অসংজ্ঞায়িত, হরে 0 থাকলে সেটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। ইনফিনিটি যোগ ইনফিনিটি, ইনফিনিটি যোগ ইনফিনিটি অনির্ণেয়, ইনফিনিটি ভাগ ইনফিনিটি অনির্ণেয়। এখন আবার বলে স্যার ইনফিনিটি কে ইনফিনিটি বাদ দ্বারা ভাগ করলে তো হয় হচ্ছে 1, কারণ এটাও ইনফিনিটি এটাও ইনফিনিটি। এটা মনে করো 100 বিলিয়ন, 100 বিলিয়ন তো ইনফিনিটি না, 100 বিলিয়ন তো হিসাবই করা যায়। এটা মনে করো 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন একটা ইনফিনিটি নাম্বার। এটা মনে করো 99 ট্রিলিয়ন। ইনফিনিটি তো অনেক বড় সংখ্যা, তাই না? তুমি কি জানো কোনটা ইনফিনিটির আগে পড়ে? এই জন্য এটাও অনির্ণেয়, এটাও কি অনির্ণেয়। তাহলে অনির্ণেয়, অসংজ্ঞায়িত এবং শূন্য কখন হয় বুঝতে পারছি। ইন শর্ট আমার কি কি লাগবে, লবে 0 থাকলে 0, লবে 0 থাকলে 0, হরে 0 থাকলে অসংজ্ঞায়িত, লবে 0 থাকলে 0, হরে 0 থাকলে অসংজ্ঞায়িত। হয়েছে? তাহলে বলো তো আমার কয়টা ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ হলো? 4টা। সাইন মুখস্থ করছি মানে cos হয়ে গেছে, সাইন করছি মানে cos হয়ে গেছে, সাইন করছি মানে cosec হয়ে গেছে, cos হইছে মানে sec হয়ে গেছে। আলটিমেটলি আমি একটা করছি না, সাইন মুখস্থ করছি না, আলটিমেটলি তো একটা করছি। আচ্ছা এবার মনে রাখার মেডিসিন লাস্টে দিতেছি, ব্যস্ত হয়ে না। এবার আসো tan, এই tan এর মান অনেকে এই যে এইভাবে বৈশা বৈশা বের করবে। কিভাবে? tan 30 ডিগ্রি সাপোজ, তখন বলবে sin 30 ডিভাইডেড বাই cos 30। তুমি তো পরে আসছো tan 30 কে sin বাই cos লেখা যায়, tan থিটা ইকুয়াল টু sin বাই cos থিটা। এবার দেখো তো sin 30 ডিগ্রির মান কত পাইছো, হাফ। একবারে গুণ করে উল্টাই দেই, এটার মান পাইছো 2/√3। এই যে এরকম এরকম ভাবে কাটবা, কাইটা লিখবা হচ্ছে 1/√3, 1 পরীক্ষার মধ্যে এটা করা যাবে। আচ্ছা tan 0 ডিগ্রির মান তাহলে বের করি। tan 0 ডিগ্রির মান কি আসে দেখো, এইভাবে বের করে দেখাই, এটা এইভাবে প্রমাণ দেখাই দেই। হ্যাঁ,
tan 0 আর tan 90 ডিগ্রি মান tan 0 ডিগ্রি ইকুয়াল টু কত sin 0 ডিভাইডেড বাই cos 0 ইকুয়াল টু এই sin 0 এর মান কত 0 cos 0 এর মান কত 1 0 বাই 1 মানে কি 0 এবার আসলে tan 90 এর একটু হিসাব করে দেখাই tan 90 কত tan 90 tan 90 হিসাব করলে উপরে হবে sin 90 নিচে হবে বুঝি তো নাকি বেশি কিছু লিখছি আচ্ছা sin 90 এর মান কত 1 cos 90 এর মান 0 হর 0 মানে অসংজ্ঞায়িত তাহলে tan 90 এর মান হবে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এবার দেখো এটার মান কত হবে 45 ডিগ্রি তাহলে 1/√2 √2 1 দ্যাট মিন্স আর এই যে 1/√2 এটা হলো sin 90 এর মান ইনটু গুণ করে উল্টাই দিবা না জি স্যার √2 ডিভাইডেড বাই 1 তার মানে 1 আর এই যে এটা হচ্ছে √3 এটা শুধু √3 ওই একই ভাবে আসছে তুমি করে দেখো এখন কথা হচ্ছে tan থিটার মান তো মুখস্থ করা লাগে না তাহলে আমি যদি সার সংক্ষেপে চিন্তা করি ত্রিকোণমিতিতে একটা মান মুখস্থ করলে হয় সেটা কি sin এবং এটাও বের করা শিখাইছেন পরীক্ষা হলে কি এগুলা বের করে ইউজ করব tan থিটা 0 1/√3 1√3 অসংজ্ঞায়িত tan থিটার মান যেহেতু পারো আমি আর লিখবো না নিচে লিখবো মানে এই সব এই তিনটার জন্য সীমাবদ্ধ তুমি বলো তো cot 30 ডিগ্রির মান কত হবে cot 30 ডিগ্রি এই যে tan 30 এর বিপরীত cot তাহলে এটার উল্টাই দাও √3 1 কে উল্টাইলে কি হয় 1 কে উল্টাইলে কি হয় তাহলে cot 45 ডিগ্রি 1 এর উল্টাইলে তো 1 এর নিচে মনে মনে 1 আছে না আচ্ছা cot 60 ডিগ্রি এই যে √3 কে উল্টাইলে 1/√3 প্রবলেম হচ্ছে 0 আর অসংজ্ঞায়িত 0 কে উল্টাইলে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত কে উল্টাইলে 0 কেন 0 কে উল্টাইলে অসংজ্ঞায়িত এই যে cot 0 কে উল্টাইছি 0 মানে কি 0/x সামথিং আছে তাহলে এটাকে যখন উল্টাবো x/0 x/0 হয়ে যাবে এখানে 0 মানে কি নিচে কিছু একটা আছে ধরো 1 ই আছে আর কিছু না থাকলে তো নিচে 1 আছে কিছু না থাকলেও নিচে 1 আছে তো এটাকে যখন উল্টাবো এটাকে উল্টাইলে 1/0 হয়ে যায় কিনা 1/0 মানে কি অসংজ্ঞায়িত এজন্য 0 কে উল্টাইলে কত পাই অসংজ্ঞায়িত কত পাই অসংজ্ঞায়িত এটা সব সময় মনে রাখবা 0 কে উল্টাইলে পাই অসংজ্ঞায়িত এইবার আসো এই যে অসংজ্ঞায়িত মানে কি 1/0 ফরম্যাটে আছে একে যদি উল্টাই তাহলে কত হবে 0/1 তখন হয়ে যাবে 0 তাহলে অসংজ্ঞায়িত কে উল্টাইলে কত হবে 0 তাহলে cot 90 ডিগ্রির মান কত 0 এখন আসো এই তিনটা আমরা একটু মনে রাখবো 1 2 3 এই তিনটা যে মনে রাখবো এখন একটা মেডিসিন দেওয়া দরকার যে স্যার আমি এত কষ্ট করে মনে রাখতে চাই না আমি তো ফার্স্টে বললাম যে মুখস্থ করতে হবে এখন বলে যে আমার মুখস্থ করার একটা সিস্টেম শিখাই দেন আমি যেন সহজে মনে রাখতে পারি অনেকেই যে হাতের আঙ্গুল দিয়ে মনে রাখে চলো তাহলে একটা সিস্টেম দেখা যাক এটা তোলা শেষ তো sin cos tan তিনটার মধ্যে টিক মারলেই শেষ মাঝখানে যেগুলো অসংজ্ঞায়িত বলছি এবং জিরোর কনসেপ্ট বলছি ওইগুলো তুললেই কাজ শেষ ঠিক আছে ওগুলো তো মুছেও দিয়েছি আচ্ছা এইবার আসো একটু মেডিসিন মনে রাখার কৌশল তাহলে লেখো মনে রাখার কৌশল হাতের আঙ্গুল দিয়ে পরে বুঝাই মনে রাখার কৌশল আমার থেকে হয়তো অনেকেই অনেক ভালো ভালো কৌশল জানে তাহলে দেখো সাইনের ক্ষেত্রে কত ডিগ্রি 0 30 45 60 90 এই তো তুমি সাইনের ক্ষেত্রেও মনে রাখতে চাও আচ্ছা সাইন মনে থাকলে তো cos এমনি মনে থাকে এই যে সবগুলার নিচে দিবা 2 সবগুলার নিচে 2 লবে দাও 0 1 2 3 4 0 1 2 3 4 জাস্ট এর বর্গমূল শেষ 0 1 2 3 4 এটার বিপরীত cos এখন তুমি বলতেছো স্যার এইখানে আর এইখানে মিলে নাই এখানে মিলে নাই দেখো মিলাই দেই 0 এর বর্গমূল 0 দ্যাট মিন্স log 0 পুরোটাই 0 1 এর বর্গমূল 1 দ্যাট মিন্স হাফ √2 দ্বারা নিচের 2 কে কাটলে 1/√2 এটা তো পুরোপুরি মিলছে √3/2 √4 এর বর্গমূল কত
2 রুট 4 এর বর্গমূল 2 2 কাটলে 1 তাহলে হরে সব সময় 2 তাহলে বাম দিক থেকে যাব 0 1 2 3 4 তুমি সব সময় ভুলটা করবা যে লবে কি আছে তখন তুমি দেখবা যে 30 ডিগ্রি কোথায় আছে 0 30 দ্বিতীয় স্টেপে আছে তাহলে উপরে হবে 1 45 ডিগ্রি 3 নাম্বার স্টেপে আছে তাহলে উপরে হবে 2 60 ডিগ্রি 4 নাম্বার স্টেপে আছে উপরে হবে 3 0 1 2 3 তোমার 60 এর মান বের করতে হবে 0 1 2 3 0 1 2 60 0 30 45 60 এভাবে বের করে ফেলবা 0 1 2 দেখো এই যে 60 হচ্ছে 3 বুঝতে পারছি এটা অনেকে এই যে হাতের আঙ্গুল দিয়ে প্রকাশ করে বাম হাতের মানে হাতের বামে কয়টা আঙ্গুল আছে ডিভাইডেড বাই √2 তাহলে 0 ডিগ্রি মানে কি এটা হাতের বামে একটা আঙ্গুল নাই 0 বাই √2 30 ডিগ্রি মানে কি হাতের বামে কয়টা আঙ্গুল আছে একটা তাহলে √1/2 45 ডিগ্রি হচ্ছে এই যে মাঝখানেরটা বামে কয়টা আঙ্গুল আছে দুইটা এই যে √2/2 তারপরে 60 ডিগ্রি হচ্ছে এই যে এটা বামে কয়টা আঙ্গুল আছে তিনটা তাহলে √3/2 আর 90 ডিগ্রি হচ্ছে বামে দেখো এই যে এটা 90 ডিগ্রি বামে চারটা আঙ্গুল আছে ঠিক আছে কজের ক্ষেত্রে ডানের আঙ্গুল সংখ্যা কজের ক্ষেত্রে ডানের আঙ্গুল সংখ্যা শেষ এই বুঝছো এটা এরপরে সবকিছুর শেষে আবার একই কথা মুখস্থ করে ফেলো ঠিক আছে থিটা মনে রাখতে পারবো এরপরে আমরা ম্যাথ করার সময় প্রত্যেকটা আমি থিটা পাশে লিখবো যাতে তুমি ম্যাথের সাথে অ্যাডপ্ট হইতে পারো হ্যাঁ আমি হুটহাট করে যে আগে এই বক্স থেকে খালি মান বসাই দেব এটা করব না ক্লিয়ার ক্লিয়ার এবার আসো পূরক কোণ পূরক কোণের সংজ্ঞা বলতে পারবা পূরক কোণ কাকে বলে পূরক কোণ কাকে বলে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় একটিকে অপরটির পূরক কোণ বলে তাহলে একটু সংজ্ঞাটা লিখি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অপরটির কি কোণ বলে পূরক কোণ বলে এটা তাকে থেকে পারার কথা পূরক কোণ বলে এবার আসলে একটা চিত্র দেই এই যে এটা এ বি ও বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে সি তাহলে দেখো দুইটা কোণ উৎপন্ন হয়েছে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয়েছে তাইলে কোণ এ ও সি ও কোণ বি ও সি পরস্পর পূরক কোণ একজন আরেকজনের পূরক পরস্পর পূরক কোণ পরস্পর পূরক কোণ তার মানে আমি কি এটা বলতে চাচ্ছি যে কোণ এ ও সি এর পূরক কোণ হচ্ছে কোণ বি ও সি এবং কোণ বি ও সি এর পূরক কোণ হচ্ছে কোণ এ ও সি তার মানে দুইটি কোণের যোগফল পরস্পর 90 ডিগ্রি হলে দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটি আরেকটির পূরক দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটা আরেকটার সম্পূরক ঠিক আছে পূরক কোণের সংজ্ঞা শেষ বুঝতে পারছি এখন এটা আসো ত্রিকোণমিতির ভিতরে কিভাবে পূরক কোণের অনুপাত ঢুকলো ত্রিকোণমিতির ভিতরে কিভাবে পূরক কোণের অনুপাত ঢুকলো আমি চিত্র মুছে দিচ্ছি আচ্ছা সংজ্ঞা আচ্ছা এটা জাস্ট একটু কনসেপ্টটা রিভিশন দেওয়া হলো ত্রিকোণমিতির ভিতরে কিভাবে ঢুকলো ত্রিকোণমিতি তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য সমকোণী ত্রিভুজের জন্য সমকোণী ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি তিন কোণের সমষ্টি 180 এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে না তার মানে এই দুইটা কোণ একটা আরেকটার পূরক কোণ হয় কিনা বুঝি কেন ত্রিকোণমিতিতে ঢুকলো সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই ঘটনা ঘটতেও পারে না ঘটবেই না সূক্ষ্মকোণের দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবেই না তাহলে তো এটা সমকোণ হয়ে যাবে এই যে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ এই দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার একাই 90 ডিগ্রি হওয়া লাগবে না এটা একাই যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে না তাহলে স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পূরক কোণের কনসেপ্ট থাকতে পারে না না যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে পূরক কোণের কনসেপ্ট কোথায় থাকবে সমকোণী ত্রিভুজে কারণ একটা কোণ 90 ডিগ্রি একটা কোণ 90 ডিগ্রি অপর দুইটার যোগফল 90 ডিগ্রি এইটা যদি থিটা হয় তাহলে এইটা 90 মাইনাস থিটা হতে বাধ্য একটা 90 ডিগ্রি হলে আরেকটা 90 ডিগ্রি মাইনাস থিটা হতে বাধ্য এই যে দেখো পূরক কোণ কনসেপ্ট এটা 90 ডিগ্রি হইলে এটা যদি 30 হয় তাহলে এটা কত হইতে বাধ্য 60 হইতে বাধ্য এটা 45 হইলে এটা 45 হইতে বাধ্য এটা 10 হইলে এই যে দেখো আরো দেখো এটা যদি 10 ডিগ্রি হয় এটা কত হবে 80 ডিগ্রি
বাধ্য হতেই হবে, তা নিলে ওটা আবার সমকোণী ত্রিভুজ হবে না। তাহলে সমকোণী ত্রিভুজে পূরক কোণ হয়। সমকোণী ত্রিভুজের অপর দুইটা কোণ পরস্পর কি কোণ? পূরক কোণ। আবার সমকোণী ত্রিভুজের অপর দুইটা কোণ কি কোণ? পরস্পর পূরক কোণ। বুঝছি? আচ্ছা, সমকোণী ত্রিভুজের অপর দুইটি কোণ পরস্পর পূরক কোণ, এটুকু বুঝতে পারছি। এইবার আসো ঘটনা কি ঘটে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের এই বাহুটার নাম আমি কি জানি? অতিভুজ জানি তো? আচ্ছা, এটাকে যদি থিটা ধরি, এটা কি জানি? লম্ব। আর এটাকে কি জানি? ভূমি জানি তো? এদের মান দেওয়া লাগবে, এদের মান দিব। আচ্ছা, একটা সরকারি মান দিয়ে দেই। এটা 3 হইলে, এটা 4 হইলে, এটা 5। আমরা তো জানি পিথাগোরাসের যে ট্রায়াড গঠন করে 3 4 5, এটা তো একটা ট্রায়াড, মানে তিনটা মিলে পিথাগোরাস। এবার আসো, আমি এবিসিডি নাম দেই নাই কিন্তু, ঝামেলা। এইবার দেখো, আমি sin থিটা ইকুয়াল টু যদি বের করি তাহলে কত হয়? লম্ব বাই অতিভুজ। জানি তো sin মানে হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখন আর লম্ব লেখার দরকার নাই। এই লম্বের মান কত দেখো তো? 4। অতিভুজের মান কত? 5। হইছে? এবার আসো, আমি থিটা হিসাবে ধরবো 90 ডিগ্রিকে, 90 ডিগ্রি মাইনাস থিটাকে, উপরের অংশকে। তাইলে আমি যদি দেখো একটু চালাকি করি, আমি যদি এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা নেই, বুঝছো? উপরেরটাকে থিটা ধরছি, তাহলে এই ভূমিটা কি হয়ে গেছে? লম্বটা কি হয়ে গেছে? ভূমি। ভূমি হয়ে গেছে লম্ব, লম্ব হয়ে গেছে ভূমি। এইটা যদি থিটা হয়, এটাও তো সূক্ষ্মকোণ। 90 মাইনাস থিটা মানে কি? এটাও সূক্ষ্মকোণ। তাইলে দেখো cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? অতিভুজ কত? এই দুইটা মিলছে, মিলছে। তাইলে আমি কি বলতে পারি না, অতএব sin থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস থিটা, বা তুমি কি বলতে পারো না cos থিটা ইকুয়াল টু sin 90 মাইনাস থিটা? তাহলে cos 90 মাইনাস থিটা হইলে সেটা কনভার্ট হয়ে যায় sin এ, sin 90 মাইনাস থিটা হইলে সেটাকে লেখা যায় cos থিটা। এটাই একটা আরেকটা পূরক কোণ, এটাই পূরক কোণের সম্পর্ক। বুঝি নাই মনে হয়? এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আপনি এখানে sin থিটা নিয়েছেন, এখানে cos 90 মাইনাস থিটা নিলেন, sin এর বিপরীত তো cosec, আপনি cosec নিয়ে দেখাইলেন না কেন? আসতেই পারে মনে কোশ্চেন। তাইলে চলো মনে কোশ্চেন রেখে লাভ আছে। cosec 90 মাইনাস থিটা করো তো। cosec কত? cosec। এবার অনুপাতটা আমাকে বলো। cosec থিটা মানে কি? লতির বিপরীতটা লতি, তি ল, অতিভুজ বাই লম্ব। এটা যদি থিটা হয়, অতিভুজ তো 5, লম্ব কোনটা? 3। এই দেখো 5/3 মিলছে? মিলছে? মিলে না। এখানে 4/5, এখানে 5/3, তাহলে 4/5 ই হতে হবে। তাহলে sin থিটা এর পূরক কোণ cos থিটাই হবে। আবার sin থিটা এর পূরক কোণ cos থিটাই হবে। tan থিটা হবে না, cot থিটা হবে না, sec থিটা হবে না, cosec থিটা হবে না। তাহলে sin থিটার পূরক কোণ কে হবে? cos থিটাই হবে। তুমি মরে গেলেও sin থিটার পূরক কোণ cos থিটাই হবে। তোমার 40 সাথে গেলেও sin থিটার পূরক কোণ cos থিটাই হবে। আমি বললেও sin থিটার পূরক কোণ cos থিটাই হবে। বুঝতে পারছি? তার মানে বুঝাইলাম আমাদের যাই হোক এটা চেঞ্জ হবে না, এটা একদম ইউনিভার্সাল। আচ্ছা, তাহলে এই পূরক কোণের সম্পর্ক আর কার আছে? আর কার আছে? আরেকটা কি বের করে দেখাবো না? ডাইরেক্ট সূত্র দিব? ডাইরেক্ট দিব? আচ্ছা দেখাই দিই। দেখো তো tan থিটা ইকুয়াল টু কত? tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 4 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 3। tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন যদি আমি cot 90 মাইনাস থিটা নেই, মানে cot এর সাথে যে পূরক কোণটাকে নিলাম, এটা তো 90 মাইনাস থিটা, তাই না? cot 90 মাইনাস থিটা নেই, তাহলে দেখো তো এইটা থিটা হইলে এটা লম্ব হয়ে যাবে। cot মানে কি? ভূল, ভূমি বাই লম্ব, লতিভূতি লঘু, ভূল। tan হচ্ছে লঘু, তাহলে cot হচ্ছে ভূল। টেরা লম্বা ভূত, ভূত পরে আছে, তাহলে ভূল। তাহলে ভূমি হয়ে যাবে এই যে এটা, লম্ব হয়ে যাবে এটা। দেখছো মিলছে? বুঝাইতে পারি না? যখন এটাকে থিটা নিছি তখন tan হচ্ছে লম্ব বাই ভূমি, যখন এটাকে থিটা নিছি তখন এটা তো ভূমি হয়ে গেছে, তখন cos হইছে ভূমি বাই লম্ব। এটা লম্ব হয়ে গেছে না? এটা যদি থিটা হয় এটা লম্ব হয়ে যায় না? তাই লিখছি 4/3। এটুকু তো বুঝি। তাহলে কি আমি বলতে পারি না যে tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা এবং cot থিটা ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা। আর বাকি রইল কে? আর বাকি রইল কে? sec cosec। তাহলে তারা পরস্পর পূরক লিখে ফেলবো। তাহলে sec থিটা ইকুয়াল টু
দেখে নিও, হ্যাঁ। sec theta equal to cosec 90 minus theta, sec theta equal to cosec 90 minus theta, আর cosec theta equal to sec 90 minus theta। এখন এটা শুধু 90 ক্ষেত্রেই হবে না, 90 এর যত জোড় গুণিতক বিজোড় গুণিতক সবগুলোর জন্যই হবে, ওইটা হায়ার ম্যাথ আলোচনা করে দিয়েছি। 90 এর যত জোড় গুণিতক বিজোড় গুণিতক সবার জন্যই হবে, তাহলে 90 এর বিজোড় গুণিতক হলে এটা চেঞ্জ হয়, cos sin এ চেঞ্জ হয়, sin cos এ চেঞ্জ হয়। ওই যে যখন এই হায়ার ম্যাথ এই সূত্রটা পড়বা n * π/2 প্লাস মাইনাস থিটা, n এর মান বিজোড় হইলে চেঞ্জ হয়, জোড় হইলে চেঞ্জ হয় না। আচ্ছা, ওইখানে তোমরা অনেকেই কোশ্চেন করো স্যার sin থিটা কেন cos এ চেঞ্জ হয়, sin থিটা কেন cos এ চেঞ্জ হয়, sin এর বিপরীত তো cosec, sin এর বিপরীত cosec বাহুর অনুপাতে আমি মানছি, কোনো সমস্যা নাই। পূরক কোণের ক্ষেত্রে তো sin এর পূরক কোণ cos, তাহলে এটা হচ্ছে পূরক কোণের কনসেপ্টে চেঞ্জ হচ্ছে। আর sin এর বিপরীত cosec এটা বাহুর অনুপাত, sin এর বিপরীত cosec এটা বাহুর অনুপাত। sin হচ্ছে লম্ব এবং অতিভুজের অনুপাত, cosec হচ্ছে অতিভুজ এবং লম্বের অনুপাত। শেষ, সব বুঝাতে পারছি? তাহলে পূরক কোণ কনসেপ্ট বুঝতে পারছি? এই যে কিভাবে চেঞ্জ হবে, tan থিটা কটে চেঞ্জ হয়, cot tan এ চেঞ্জ হয়। তাহলে এই যে আমি একটু সাইডে একটু সারসংক্ষেপ ছোট্ট করে লিখে দেই। এই দেখো একটা উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন দেয়া, sin কনভার্ট হয় কিসে, cos এ, cos কনভার্ট হয় কিসে, sin এ, অবশ্যই থিটা দিবা, হ্যাঁ। tan থিটা কনভার্ট হয় কিসে, cot এ, cot থিটা কনভার্ট হয় কিসে, tan এ, এবং sec থিটা কনভার্ট হয় কিসে, cosec এ। এটা কিসের সম্পর্ক, পূরকের সম্পর্ক, ঠিক আছে। শেষ। এখানে কয়টা পাইছি, এটা একটু লিখে নাও, ঠিক আছে, বুঝতে পারছি? এবার আসো ম্যাথে ঢুকবো, তার আগে আরেকটা কথা বলতে হবে। কথা বলতে অনেক কথা, ত্রিকোণমিতির মজার কথা, ত্রিকোণমিতির কথা শেষ নাই। এই আমার মাইক কিন্তু চার্জ শেষ। হ্যাঁ, তাই তো দেখতেছি। দেখো কিছু করার নাই, মাইক্রোফোনে লাইন পায় নাই, তো অনেক শোষ শব্দ হবে, মানে সাউন্ড ক্লিয়ার হবে না, হ্যাঁ। কারণ এই যে এখানে তো হচ্ছে একটু বাহিরের নয়েজ যেন কম হয়, ওই ধরনের একটা ডিভাইস থাকে, এখন বাহিরের সব শব্দ পাওয়া যাবে। ওকে, কিছু করার নাই। তাহলে দেখো পূরক কোণ সব শেষ, তাই না? এবার আসো ম্যাথে ঢোকার আগে আর একটা ছোট্ট কথা একটু ফিল করাই, সেটা হচ্ছে এই যে sin 30 ডিগ্রির মান তুমি কত পাইলা, sin 30 ডিগ্রির মান তুমি কত পাচ্ছ, হাফ পাচ্ছ। এটা দ্বারা কি বোঝায় জানো, এটা দ্বারা বোঝায় হচ্ছে এখানে, আচ্ছা 30 ডিগ্রি করতে হলে আরো বড় করতে হবে। এইখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে sin মানে কি, লম্ব বাই অতিভুজ, উপরের মানটা কার, লম্ব, আর নিচের মানটা কার, ভূমি, লম্ব ভূমি। তাহলে এই যে এটা হচ্ছে 1, সরি অতিভুজ, কেন ভুল লিখতেছি, মনটা খারাপ হয়ে গেছে, অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে দেখো 1 এবং √2, এটা দ্বারা কি বোঝাচ্ছে জানো, এইখানে মান তোমার যাই হোক, এইটা যদি 3 হয় এটা হবে 6, এইটা যদি 5 হয় এইটা হবে তোমার মনে করো যে 10, বুঝি না? কারণ এই যে 5 কে 10 দ্বারা ভাগ করলে তো তুমি কত পাবো, হাফ। তার মানে এইটা যদি তোমার, এই মানটা যদি তোমার মনে করো যে 50 কিলোমিটার হয়, তাহলে এই অতিভুজটা 100 কিলোমিটার হবে। এটা যদি মনে করো যে তোমার এই যে 2.9 কিলোমিটার হয়, এটা হবে 2.9 ইনটু 2, বুঝাইতে পারছি? তার মানে অনুপাত মানে কি, এটা চেঞ্জ হতেই পারে, এটা 50 হতে পারে, আবার 1 কিলোমিটার 2 কিলোমিটার হতে পারে, 50 এবং 100 হতে পারে। বিষয়টা হচ্ছে যত দৈর্ঘ্যই হবে সেই দৈর্ঘ্যকে যদি আমি ভাগ করি তাহলে আলটিমেটলি 1/2 পাবো। তা না হলে এইখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয় না। অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে 1/2 পেতে আমি বাধ্য, আর অ্যাঙ্গেল 30 ডিগ্রি যদি না হয় সেটা ভিন্ন হতে পারে। কথা কি বুঝাইতে পারছি? এটাই হচ্ছে এটার ফিল। তার মানে 60 ডিগ্রি যদি হয় অ্যাঙ্গেল, তাহলে এই যে দেখো এটার উল্টা, এটা 30 হলে এটা তো 60 হবে, হ্যাঁ। তখন এই যে তখন এই মানগুলা
দেখো এটা 60 হলে দেখো এইটা তখন কি হয়ে গেছে লম্ব, এটা লম্ব, আর এটা হয়ে গেছে তখন ভূমি, আর এটা হচ্ছে তখন অতিভুজ। এটা 60 ডিগ্রি হলে দেখো লম্বগুলো বড় হয়ে গেছে, লম্ব বড় হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়গুলো? আচ্ছা, আরো মজার জিনিস দেখতে পারো, আরো মজার জিনিস দেখতে পারো, যেমন হচ্ছে এই যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি একটা চিত্র দিই, এই যে এখানে দিলাম হচ্ছে একটু অথেন্টিক চিত্র দিই যাতে দেখতে একটু সুবিধা হয়। 60 ডিগ্রির জন্য দেব, 30 ডিগ্রি যদি হয় এই যে এরকম হবে, এটা যদি 30 হয় তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর একটু দিই উপরে 30 ডিগ্রি দিই, উপরে 30 মানে এইদিকে 60 ডিগ্রি দিই, দাগটা সোজা হচ্ছে না, এটা ধরো 60 ডিগ্রি, তাহলে এটা কত? 30। এবার দেখো sin থিটার মান লম্ব এবং অতিভুজ, লম্বের সমানুপাতিক অতিভুজের ব্যস্তানুপাতিক, এটাও তো হয়। তার মানে দেখো থিটার মান যখন 30, তাহলে দেখো থিটা 30 মানে কি লম্ব কমে গেছে, থিটা কমে গেছে। থিটার মান 30 তখন লম্বটা ছোট না, লম্বের সমানুপাতিক অর্থাৎ লম্ব বাড়বে, থিটার মানও বাড়বে, লম্ব কমলে থিটা, সেই ক্ষেত্রে ভূমি অতিভুজকে কনস্ট্যান্ট থাকতে হবে, যে অতিভুজ ফিক্সড। বুঝাতে পারছি? আবার এইভাবে বিষয়গুলো হিসাব করা যায়, ঠিক আছে? আচ্ছা, অত ডিটেইলসে যাওয়ার দরকার নাই। এইবার আসো এই চ্যাপ্টারের ম্যাথ মনে করো শেষ, যদিও ক্লাসটা রেকর্ডিংটা ভালো হলো না, সর্বশেষ মন খারাপ হয়ে গেল। এবার দেখো এখানে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি হলো। বুঝতে? এখানে আরেকটা জিনিস বোঝাই নাই, দেখো এই যে cot 60 ডিগ্রি হোল স্কয়ার, যে কথা cot স্কয়ার 60 ডিগ্রি একই কথা, এটাকে কখনোই cot 60 ডিগ্রি স্কয়ার লেখা যাবে না, এটা কখনোই লেখা যাবে না। হয় তুমি অনুপাতের উপর স্কয়ার দিবা, cot স্কয়ার 60 অথবা cot 60 হোল স্কয়ার, একই কথা। তো এই cot 60 হোল স্কয়ার বারবার দেওয়ার দরকার নাই, আমরা cot স্কয়ার 60 এর মধ্যে সীমাবদ্ধ থাকবো। ক্লিয়ার? cot 60 এর মান কত? 1 মাইনাস cot 60 এর মান কত? cot 60 এর মান কত? দেখো sin 60 এর মান কত? sin 60 এর মান আমরা পড়ে আসছি √3, আর সরি cot তো tan 60 এর মান আমরা পড়ে আসছি √3, তাহলে √3 কে উল্টায় দিলে পেয়ে যাব cot 60, তাহলে cot 60 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, তাহলে 1 ডিভাইডেড বাই √3, এর উপরে স্কয়ার দিতে হবে না, স্কয়ার 1 প্লাস এই যে cot স্কয়ার 60, cot স্কয়ার 60, cot স্কয়ার 60 এর মান কি? একই তো, 1 ডিভাইডেড বাই √3 হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো 1 মাইনাস স্কয়ার রুটে কাটা গেল 1/3, 1 প্লাস 1/3, সাইডে চলে আসো, 1 মাইনাস 1/3, 1 প্লাস 1/3, সাইডে চলে আসো। এই যে দেখো উপরে লবের লসাগু হচ্ছে 3, তাহলে কত হয়? 3 মাইনাস 1, হরের লসাগু হচ্ছে 3, কিন্তু এখানে হয় 3 প্লাস 1। এই যে দেখো হরে হরে হরিবল, হরে হরে কাটা গেলে আর দেরি করে লাল আছে, হরে হরে কেটে দিবা। এবার উপরে 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত হবে? 2 ডিভাইডেড বাই নিচে 3 প্লাস 1 এ 4, এটা কাটাকাটি করলে হাফ। এই হচ্ছে आंसर। তাহলে মান বের করা কোনো বিষয় না, মানগুলা মনে রাখা, এইজন্যই মানগুলা নিয়ে এতক্ষণ কথা বললাম। এই ক্লাসের ম্যাক্সিমাম সময় মানগুলা নিয়ে কথা বললাম। আরেকটা ম্যাথ করি, হ্যাঁ, চাইছিলাম অনেকগুলা ম্যাথ করাইতে কিন্তু মোড অফ হয়ে গেল। এবার দেখো এখানে কোনটা করব? এই যে cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস cos 60 into cos 30 plus sin 60 into sin 30, sin 60 into sin 30, এটাই কত দেখাইতে বলছে? cos 30 দেখাইতে বলছে। তাহলে এটা লেফট সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে। আচ্ছা, তাহলে ধরলাম লেফট সাইড ইকুয়াল টু, আমি সরাসরি মান বসাই, এই যে এটা রাইট সাইড করব না, একটু দাগ দিয়ে আলাদা করে নিলাম, হ্যাঁ, একটু দাগ দিয়ে আলাদা করে দিলাম। cos 60 sin 60 cos 60 পার্থক্য বুঝি, sin 30 এর মান যা cos 60 এর মান তা, তাহলে sin 30 এর মান হচ্ছে হাফ, তাহলে cos 60 এর মান হাফ, এবং এখানে আবার cos 30 sin 60 এর মান যা cos 30 এর মান তা √3/2 প্লাস এবার sin 60 হচ্ছে √3/2, sin 30 হচ্ছে
হাফ ইকুয়াল টু, দেখো তো √3/2 প্লাস উপরেও √3/8, 2 না 4, হর হর গুণ হবে না। এবার লসাগু করো, লসাগু যদি 4 হয় এখানে থাকে √3 প্লাস এখানেও থাকে √3, দুইটা √3 যোগ করলে 2√3 ডিভাইডেড বাই 4, 2 দ্বারা কাটলে দেখো কি হয় √3 ডিভাইডেড বাই 2। এখানে দেখো তো cos 30 এর মান কত, √3/2 কিনা, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো কিনা। এখন বলো 17 পর্যন্ত কোন ম্যাথ সমস্যা হবে? 17 নম্বরটা একটু করাই দিই, 17 নম্বরটা একটু করাই দিই, আসছে লাস্ট না, হ্যাঁ জাস্ট মান বসাবো আর সরলাঙ্ক করব, মান বসানো সরলাঙ্ক, আর কোনো কাজই নাই, মান বসানো সরলাঙ্ক। তাহলে দেখো এখানে কি আছে, tan 2a, tan 2a ইকুয়াল টু কত হবে, tan 2a ইকুয়াল টু কত হবে, 2 tan a 1 minus tan square a, 2 tan a divided by 1 minus tan square a, 1 minus tan square a। এখানে এর মান বলা হচ্ছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, এই তো কোশ্চেন। আচ্ছা এবার লেফট সাইড দেখো, লেফট সাইড হচ্ছে tan 2a ইকুয়াল টু tan 2 ইনটু এর মান কত 30। এই যে এই 2টা কি থিটার সাথে গুণ অবস্থায় আছে না সহগ হিসেবে আছে? থিটার সাথে গুণ অবস্থায় আছে, থিটার সাথে গুণ অবস্থায় থাকলে তো গুণটা করাই যাবে, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তার মানে এই যে 2 tan a এবং tan 2a এদের মধ্যে পার্থক্য আছে, ও আছে সহগ হিসেবে, ও কখনোই থিটার সাথে গুণ হবে না, আর ও আছে থিটার সাথে। তাহলে রাইট সাইড দেখো, এই যে রাইট সাইডে এই কাজটা আছে, রাইট সাইডে হচ্ছে 2 tan a ডিভাইডেড বাই 1 minus tan square a ইকুয়াল টু 2 ইনটু tan 30 ডিগ্রি। তাহলে এখানে 30 এর মান যা হবে তার সাথে 2 গুণ হবে, কারণ 2 সহগ হিসেবে আছে। 1 minus tan square 30 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে দেখো তো 2 ইনটু tan 30 এর মান কত, 1/√3, 1 minus tan square 30, tan square 30, 30 এর মান তো 1/√3, এর উপরে কি আছে হোল স্কয়ার। তাহলে উপরে দেখো 2/√3 থাকে, উপরে কত থাকে 2/√3, নিচে দেখো 1 মাইনাস স্কয়ার রুটে কাটা গেল 1/3 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই, এটা লসাগু করতে হবে না, লসাগু হয় 3, তাহলে 3 মাইনাস 1, সাইডে চলে আসো, উপরে হচ্ছে 2 ডিভাইডেড বাই √3 ইনটু, গুণ করে উল্টাই দাও, এখানে উপরে উঠে যায় 3 ডিভাইডেড বাই, নিচে আসে কত 3 মাইনাস 1 মানে 2, 2 2 কাটা যায়, √3 দ্বারা 3 কে কাটলে শুধু √3, তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি, শুধু √3, এখানে কি পাইছিলাম √3, অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তাহলে এই পর্যন্তই তোমাদের এইচডব্লিউ থাকবে 17 পর্যন্ত, আর যে একটা ম্যাথ করাইতাম এখন আর করাবো না। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস